Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরওয়ার্ল্ডের আজকের শনির রাতের ৬৭তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারা জানেন, সর্বদা সত্য ভয়ের ঘটনা প্রচারে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এটা সত্য যে সব ঘটনা আমরা যাচাই বাছাই করতে পারি না, আর এটাও সত্য যে আমরা বিশ্বাস করি আমাদের সম্মানিত লিসেনারগণ আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলি পাঠিয়ে থাকেন। আর এই বিশ্বাসটা আমরা করতে চাই, ধরেও রাখতে চাই। এই জন্য আমরা সবসময় বলি, আপনারা সর্বদা সত্য ভয়ের ঘটনাগুলোই আমাদেরকে পাঠাবেন। ছোট, বড় কি মাঝারি, তাতে কোনো সমস্যা নেই। আমরা ছোট ভয়ের ঘটনাগুলোও বাদ এখন আর দিচ্ছি না। কেননা আপনারা জানেন যে যেগুলো খুবই ছোট ভয়ের ঘটনা, সেগুলো আমরা ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামে আপনার ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার যে এপিসোডটি রান করছি সেখানে কিন্তু ঘটনাগুলি দিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, আমি বর্তমানে যে ঘটনাগুলো সংগ্রহ করছি সেই ঘটনাগুলো কিন্তু ফেয়ার উইথ টুয়েসডেতেই আমরা চেষ্টা করছি দিতে। অনেকেই এই এপিসোডের ঘটনাগুলোর দারুণ প্রশংসা করছেন। আমরা যেই এপিসোডগুলো করি সর্বদা আমরা এই চেষ্টাই করি যেন আমরা যে ঘটনাগুলো প্রচার করব সেগুলো যেন আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। আমাদের এই প্রচেষ্টায় ভুল থাকে, আর মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এতদিন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, এটা আরও দীর্ঘদিন আমরা পেতে চাই। একসাথে অনেকটা পথ পাড়ি দিতে চাই। আর আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করুন। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম রাইসুল ইসলাম রিপন। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামে। কিছুদিন আগে উনি খুলনা থেকে ঢাকায় আসার পথে ওনার পাশের সিটে বসা একজন ব্যক্তির সাথে পরিচয় হয়, যার নাম হচ্ছে অমিত সাহা। তার বাড়ি যশোরে। কথা প্রসঙ্গে ভয়ের প্রসঙ্গ যখন উঠে এসেছে, তখন এই অমিত সাহা ভাই জানান যে ওনার এলাকায় ঘটে যাওয়া বেশ প্রচলিত একটি ঘটনা উনি জানেন। সেই ঘটনাটি মূলত শেয়ার করেন এই রিপন ভাইয়ের সাথে। এখন সেই ঘটনাটি আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল বেশ আগের, এক্স্যাক্ট সময়টা জানাটা মুশকিল। ঘটনার সাথে জড়িত যেই ক্যারেক্টারগুলো, এদের অধিকাংশের নাম কিন্তু জানা যায়। ঘটনাটি মূলত ঘটেছিল যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামে। ওখানে কিন্তু বেশ পরিচিত একটি মন্দির রয়েছে। অনেকে এটাকে জাগ্রত মন্দির, অনেকে এটাকে ধাম মন্দির বলে অভিহিত করেন। আশেপাশে অনেক হিন্দু পরিবারের বসবাস রয়েছে, বিশেষ করে মনিরামপুর, অভয়নগর, কেশবপুর এই জায়গাগুলোতে নাকি 96টা গ্রাম রয়েছে। অনেকেই 96 গ্রাম নামেও এই জায়গার বিস্তীর্ণ অঞ্চলগুলোকে চিনে থাকেন, এমনটাই জানিয়েছেন আর কি। ওই এলাকায় এই মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে, সবাই এটাকে পদ্ম পুকুর বলেই চেনে। ওখানে একদম কাছাকাছি জায়গায় একটা পরিবার বসবাস করত, বেশ দরিদ্র পরিবার। ওই পরিবারের যিনি প্রধান কর্তার নাম হচ্ছে অমল গোলদার। তার স্ত্রীর নামটা জানা যায়নি। এই অমল গোলদার উনি আসলে খুব দরিদ্র ছিলেন, দিনমজুরের কাজ করতেন, যখন যেটা পেতেন সেই কাজই করতেন। সংসারে অভাব থাকলেও
শান্তি ছিল। এরই মধ্যে এই অমল গোলদারের যিনি স্ত্রী, উনি সন্তান সম্ভবা হন প্রথমবারের মতো। সন্তান পেটের মধ্যে বড় হচ্ছে, তখন তার গর্ভের যে সময়কাল আনুমানিক 5 কি 6 মাস হবে। ওনাদের বাড়ির কাছাকাছি এই যে পদ্মপুকুর, এই পদ্মপুকুর থেকেই প্রয়োজনীয় পানি নিতেন বিভিন্ন কাজের জন্য। প্রতিদিনই কয়েকবার করে আসতেন পানি নেয়ার জন্য, মাটির কলসিতে করে পানি নিয়ে যেতেন। একদিন হয় কি, দিনের বেলাতেই এই অমল গোলদার সাহেবের স্ত্রী উনি পানি নিয়ে ওঠার সময় ঘাটে পা পিছলে পড়ে যান। তবে পা পিছলে পড়ে যাওয়ার কারণে ওনার যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টা এরকম না, পায়ে সামান্য ব্যথা পেয়েছেন। এরপর আবার উনি উঠে বাড়িতে চলে এসেছেন। এটা নিয়ে খুব বেশি চিন্তাও উনি করেননি। ওনাদের এই যে পাশে যে ধাম মন্দির বা জাগ্রত মন্দির, এখানে কিন্তু প্রতি বছর বেশ বড় করে পূজা উদযাপিত হয়। ভারত থেকেও পুরোহিতরা আসেন। যখন পূজার অনুষ্ঠান শুরু হয়েছে তখন কিন্তু উনি সন্তান জন্ম দেননি। তখন দেখা গিয়েছে যে গর্ভের সন্তানের বয়স 8 মাস, 8.5 মাস এরকম কাছাকাছি একটা সময় হতে পারে আর কি। যখন উনিও অন্যান্য মহিলাদের সাথে এই পূজায় শরিক হয়েছেন, তখন দেখা গেল ভারত থেকে যে পুরোহিতরা এসেছেন এদের মধ্যে যিনি এই দলের দলনেতা ছিলেন, তিনি এই অমল গোলদারের স্ত্রীর দিকে তাকিয়ে ইশারায় ডেকেছেন। অমল গোলদার সাহেবের স্ত্রী যখন কাছে গিয়েছেন তখন উনি বলছেন যে, মা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে কিন্তু পুত্র সন্তান। খুব এক শুভক্ষণে, শুভ তিথিতে তার জন্ম হবে। তবে এই ছেলেটাকে খুব সাবধানে রাখবা, তার বিশেষ কিছু সৃষ্টিকর্তা প্রদত্ত ক্ষমতা থাকবে। এই ছেলেকে দেখে শুনে রাখবা, কেননা একে দিয়ে কিন্তু অনেকেই অনেক খারাপ কাজ করাতে পারে, তাই খুব সতর্ক থাকবে। এই পরামর্শ উনি দেন। এরপর দেখা গেল পূজা শেষ হয়েছে, তারপর এই পুরোহিতরাও ভারতে ফিরে গিয়েছেন, আর সামনের বছর আসবেন এরকম একটা সময়। তো পুরোহিতরা ফিরে যাবার মাস দেড়েক এরকম একটা সময় হতে পারে। তো এরকম সময় স্বাভাবিকভাবেই এই অমল গোলদার সাহেবের স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দেন। পুত্র সন্তানের গায়ের রং 8-10টা স্বাভাবিক বাচ্চাদের মতোই ছিল, শ্যামবর্ণের ছিল, খুব ফর্সাও না, কালোও না, দেখে একদম স্বাভাবিক বাচ্চা বলেই মনে হচ্ছে। জন্ম নেওয়ার সময় কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটেছে এমনটাও কিন্তু না। জন্মের সপ্তাহখানেক পর থেকে একটা সমস্যা দেখা দিল, তা হচ্ছে এই ছেলের গায়ে ফুসকুড়ি ওঠা শুরু হলো। এটা একটা সময়ে ঘায়ে পরিণত হলো। ছেলেটার নাম রাখা হলো ভুবন গোলদার। অনেক ডাক্তার কবিরাজ ওনারা দেখিয়েছেন, বিশেষ করে ওই সময় তো আসলে গ্রামে কবিরাজের কাছে ওনারা বেশি যেতেন। আর ভুবন গোলদারের বাবা অমল গোলদার উনি তো দরিদ্র ছিলেন, চাইলেও কিন্তু অনেক টাকা খরচ করে শহরে গিয়ে যে বড় ডাক্তার দেখাবেন এই সক্ষমতা ওনার ছিল না। তারপরও বাবা হিসাবে উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন, কিন্তু শরীরের ঘা কোনোভাবেই ভালো হচ্ছিল না। ছেলেটা ঘায়ের ব্যথায় সারাক্ষণ কান্নাকাটি করত। মা বাবা হিসাবে কিন্তু নবজাতক শিশুর এই ধরনের কষ্ট নিজের চোখে দেখা আসলেই খুব কঠিন। তারপরেও কি করবেন, লাভ তো হচ্ছে না। এইভাবেই যেতে থাকে দিন। ছেলের বয়স যখন 8 মাসের কাছাকাছি বা এরকম একটা সময় হবে আর কি, তখন আবার সেই বাৎসরিক পূজার সময়টা চলে আসে। সেই পুরোহিতরা আসেন। প্রধান যে পুরোহিত এই টিমের, বিশেষ করে ভারত থেকে যারা এসেছিলেন আর কি, তো তাকে কিন্তু এই ভুবন গোলদারকে দেখানো হলো, এই শিশু বাচ্চাকে। উনি দেখে বলছেন যে এটা তো কোনো সমস্যা না, বলেছিলাম তো এই ছেলের কিছু বিষয় আছে, এখন যেটা বলে দিব সেটা করো, ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তার ইচ্ছায়। তখন ওই প্রধান পুরোহিত বললেন যে এই যে পদ্মপুকুর, অল্প কয়েকদিন পরেই পূর্ণিমা, তুমি এই পূর্ণিমার রাতে একাকী গিয়ে, বিশেষ করে এই যে ভুবন গোলদারের যে মা অর্থাৎ অমল গোলদারের স্ত্রী, তাকে বললেন যে তুমি একাকী ওই পুকুরে যাবে রাতের বেলা, গিয়ে দেখবে ঘাটের খুব কাছাকাছি একটা জায়গায় একটা মাত্র পদ্ম ফুল ফুটে রয়েছে। এই পদ্ম ফুলের চারপাশে 3-4টা পাতাও তুমি দেখতে পাবে। পুকুরে কিন্তু আর কোনো পদ্ম ফুল থাকবে না। তুমি ওই পদ্ম ফুল থেকে কয়েকটি পাপড়ি নেবে,
আর যে কয়েকটি পাতা দেখতে পাবে এর মধ্যে থেকে একটা পাতা নেবে। এটা নেওয়ার পর সাথে সাথে বাসায় এসে পাটায় বেটে এই বাটাটা বাচ্চার সমস্ত শরীরে মাখিয়ে দেবে। আশা করা যায় সে ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভেতরেই। এই পরামর্শ দিলেন। এরপরে যখন পূজা শেষ হয়ে গেছে তার 3 থেকে 4 দিন পর পূর্ণিমা ছিল। এদিকে অমল গোলদার স্ত্রী এবং অমল গোলদার ওরা কিন্তু অপেক্ষায় ছিলেন কখন পূর্ণিমার সময়টা আসবে। যথারীতি চলে এলো। এরপর অমল গোলদার স্ত্রী রাতের বেলা একাকী উনি গেলেন, যদিও বা দিনের বেলাতে উনি দেখে এসেছিলেন যে পুকুরের কোথাও কোনো পদ্মফুল নেই। গভীর রাতে যখন উনি গিয়েছেন তখন দেখতে পেলেন ঘাটের খুব কাছাকাছি জায়গাতেই একটা পদ্মফুল দেখা যাচ্ছে, একটি মাত্র পদ্মফুল। পদ্মফুলটা যে অনেক বড় তা না, স্বাভাবিক পদ্মফুলের মতো হলেও মনে হচ্ছে এই পদ্মফুলের ভেতরে এক ধরনের আলোকসজ্জা করা হয়েছে। এমন আলোকসজ্জা মনে হচ্ছে এই পদ্মফুলটা জ্বলছে, এমন একটা অবস্থা। পদ্মফুলটা তো বেশি দূরে ছিল না, তবে উনি ঘাট থেকে কিছুটা নেমে যে হাত দিয়ে ধরবেন এতটাও কাছাকাছি ছিল না। উনি প্রায় গলা পর্যন্ত পানিতে নামার পর ওই পদ্মফুলটা ধরতে পারেন। স্বাভাবিকভাবে উনি পদ্মফুলের কয়েকটি পাপড়ি নিয়েছেন, একটি পাতা নিয়েছেন। এই যে উনি গেলেন এটা আনতে, আবার উঠে আসলেন, প্রতিমধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কোনো আওয়াজও উনি শোনেননি, কোনো ভয়ঙ্কর কোনো কিছু দেখেন উনি। বাসায় এলেন, সাথে সাথে উনি পাটায় এই জিনিসগুলো বেটে এই ভুবন গোলদারের শরীরে লাগিয়ে দিলেন। সকালেই দেখা গেল তার ঘা অনেকটাই শুকিয়ে গেছে। 2 থেকে 3 দিনের মধ্যেই সে একদম সুস্থ স্বাভাবিক। শরীরে বিভিন্ন জায়গায় এই যে তার জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় ঘা হয়েছে, দাগ হয়েছে, এর কিছুই নেই, একদম সুস্থ স্বাভাবিক। যাই হোক, এরপর তো এই ভুবন গোলদার স্বাভাবিকভাবেই বড় হচ্ছে। তার মধ্যে অলৌকিক কোনো বিষয়ও কিন্তু দেখা যাচ্ছে না, বিশেষ কোনো বৈশিষ্ট্য যে তার মধ্যে দেখা যাবে বিষয়টা এরকমও না। গ্রামের 8-10টা স্বাভাবিক বাচ্চার মতো সে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। তবে একটা বিষয়ের প্রতি তার খুব ঝোঁক ছিল, তা হচ্ছে পাখি ধরা। গ্রামের অনেকেই কিন্তু ফাঁদ পেতে বিভিন্ন ধরনের পাখি শিকার করত। ভুবন গোলদার এই কাজটি করত। ছোটবেলা থেকেই তার এই পাখি ধরার প্রতি তীব্র নেশা ছিল। সে নিজে নিজে বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করার চেষ্টা করত। সে নিজের বুদ্ধিতে নিজে থেকেই কিছু ফাঁদ বানাতো, দেখা যেত যে সেগুলো কাজেও লাগছে। তো এই যে কাজগুলো করত, বাচ্চা হিসাবে পরিবার থেকে আসলে ওভাবে নিষেধ করেনি কখনো। এ গ্রাম থেকে ও গ্রাম সবসময় দৌড়ঝাঁপ করে বেড়াতো। আর গাছে ওঠাও ছিল তার বেজায় নেশা, গাছে উঠবে, ফল পারবে। তবে তার আচার আচরণে কিন্তু সবসময় ভালোই মনে হতো, কারোর সাথে বেয়াদবি করতো না, ছোটবেলা থেকেই আর কি ভালো আচরণ করতো, গালিগালাজ করতো না। যেখানে গ্রামের 8-10টা বাচ্চার আচার আচরণে কিছুটা পরিবর্তন দেখা দিল, সে ছিল খুবই ভদ্র গোছের একটা বাচ্চা। এমনি চঞ্চল ছিল, এটা ঠিক আছে। একবার হয় কি, এই অমল গোলদারের ছেলে ভুবন গোলদার, তার বয়স তখন 6 কি 7 বছর। তো এর ভিতরে একবার হয় কি যে বিকেলের দিকে এসে ভুবন গোলদার তার মাকে বলছে যে, মা জানো, এই পদ্ম পুকুরের পাড়ে আমি বড় আকারের একটা মাছরাঙা পাখি দেখেছি। এই মাছরাঙা পাখিটা দেখতে অনেক সুন্দর, আর এটা যে মাটির ভিতরে যেই গর্তে ঢুকেছে এই গর্তটাও আমি দেখেছি। তখন এই ভুবন গোলদারের মা বলছেন যে মাছরাঙা পাখি মাটির গর্তে থাকে, তারপর আবার বড় সাইজের। মাছরাঙা পাখি তো খুব বেশি বড় হয় না। তখন এই ভুবন বলছে যে, মা আমি না কালকে সকালবেলা ভোরবেলা ওই পাখিটাকে ধরতে যাব। কোন গর্তে থাকে আমি দেখেছি, ওই গর্তের মধ্যে কিচিরমিচির শব্দ শুনেছি, মনে হচ্ছে ওই পাখির বাচ্চা ওই গর্তে রয়েছে। মা বললেন যে, তোর এই সব পাখি ধরার নেশা কিন্তু ভালো না, পাখি এইভাবে ধরতে হয় না, এরা কিন্তু অভিশাপ দিবে। কে শোনে কার কথা, সকালবেলা দেখা গেল যে ভুবন গোলদার ঘরে নেই, ভোরবেলা বেরিয়ে গেছে। তার মা যখন খেয়াল করেছে ভুবন গোলদার ঘরে নেই, বুঝতেই পেরেছেন উনি যে সে কোথায় গেছে। কিন্তু সকাল 10টা-11টা বেজে যায়, ভুবন আর বাড়িতে ফেরে না। দুপুর হয়ে যায়, সে বাড়িতে ফেরে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, সে বাড়িতে ফেরে না। এমন তো কখনো হয় না। হ্যাঁ, সে দৌড়ঝাঁপ করে এ গ্রাম থেকে ও গ্রামে চলে যায়, কিন্তু খাওয়া দাওয়া করার জন্য তো নিজ বাড়িতে সে ফেরত আসে, এমন তো কখনো হয়নি। চিন্তা করলেন যে হয়তো বা কোনো বন্ধুর বাড়িতে গেছে, ওখানেই খাওয়া দাওয়া করেছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তবুও ভুবন বাড়িতে ফেরে না। তখন তো চিন্তা বেড়ে গেল। এদিকে ভুবনের বাবা অমল গোলদার উনি বাড়িতে ফিরেছেন,
ওনার কাজ শেষে এসে শুনলেন এই অবস্থা। আশেপাশের প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলেন, ভুবনের যে বন্ধুবান্ধব ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন। তারা প্রত্যেকে বলেছে সারাদিনে ভুবনের দেখাও তারা পাননি। এরপর তো সবার চিন্তা বেড়ে যায়, বিশেষ করে তার মা কিন্তু এই বিষয়টা তার বাবাকে তখনও শেয়ার করেনি। তখন বলেন, আচ্ছা ভুবন তো বলছিল যে এখানে এই পদ্ম পুকুরের পাড়ে মাছরাঙা পাখি ধরতে আসবে, এখানে কোনো সমস্যা হলো না তো? যখনই এটা শুনেছেন তখন কিন্তু তাদের মাথায় কিন্তু অন্য একটা বিষয় কাজ করে, যে কোনো ঝামেলা হলো না তো? দুটো বিষয় হতে পারে, এক হচ্ছে সে পানিতে পড়ে গেছে কিন্তু সে তো সাঁতার জানতো, আর পদ্ম পুকুরে বিভিন্ন ধরনের প্যারানরমাল এন্টিটিগুলা থাকে এটা কিন্তু তাদের জানা ছিল। তখন চিন্তা এলো যে হয়তোবা সে পুকুরে পড়ে মারা গেছে। যদি মারা গিয়ে থাকে তাহলে তার লাশ তো পাওয়া যাবে। তারা পুকুরে জাল ফেলেছেন, কিছুই পাওয়া যায়নি। 3 দিন হয়ে গেল, ভুবনকে পাওয়া যায়নি। আশেপাশেও খোঁজ খবর নেওয়া হয়েছে সে অন্য কোথাও গিয়েছে কিনা, কিন্তু না, ভুবনের কোনো খোঁজ পাওয়াই যায়নি। এরপর ওনারা ওনাদের জায়গা থেকে যখন খোঁজাখুঁজি শেষ করেছেন আর কোথাও কোনো সুরাহা হলো না, পাওয়া গেল না সন্ধান, তখন ওঝা, কবিরাজ, হুজুর ওনাদের কাছে যেতে থাকলেন। তারাও কোনোই তথ্য দিতে পারে না যে এই ভুবনের কি হয়েছে। যখন কেউ কোনো তথ্য দিতে পারে না, তখন ওনাদের গোত্রেরই অর্থাৎ ওনাদের ধর্মেরই একজন ব্যক্তি বললেন যে তোমরা যশোরের নোয়াপাড়া একজন পীর সাহেব আছে, ওনার কাছে যাও, ওনার কাছে গেলে হয়তোবা কোনো তথ্য পাওয়া যেতে পারে, কারণ এরকম অনেক ধরনের সমস্যার সমাধান তার কাছ থেকে এসেছে। এই কথা শোনার পর ওনারা সেখানে গেলেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বললেন। পীর সাহেবও খুঁটিয়ে খুঁটিয়ে সব তথ্য জানার চেষ্টা করলেন, বিশেষ করে তার জন্মের সময় থেকে শুরু করে নিয়ে ওই যে পুরোহিতরা কী বলেছিলেন সব কিছু। এরপর উনি বেশ কিছুক্ষণ চিন্তা করার পর উনি বললেন যে এক্ষুনি তোমাদের ওখানে যেতে হবে, দেরি করা যাবে না। উনি কিন্তু তৎক্ষণাৎ তাদের সাথে রওনা দিয়েছেন। উনি বলেছিলেন সময় কিন্তু খুবই কম। এরপর ওইখানে আসেন, তখন কিন্তু দিনের বেলাতেই ওখানে চলে আসেন। তখন বিকেলের মতো এরকম একটা সময়, ওখানে শত শত গ্রামবাসী আশেপাশে যারা ছিলেন তারা সমবেত হয়েছেন। পদ্ম পুকুরের পাড়ে এসে দেখা গেল ওইখানে একটা বেশ বড় শেওড়া গাছ রয়েছে। তখন পীর সাহেব ওই শেওড়া গাছের নিচে এসে ওখান থেকে 3টা পাতা সংগ্রহ করলেন। এরপর অমল গোলদারের স্ত্রী অর্থাৎ ভুবন গোলদারের মাকে উনি বললেন, তুমি তোমার ঘর থেকে মাটির কলসটা নিয়ে এসো। মাটির কলস নিয়ে আসা হলো এবং ভুবন গোলদারের মাকে বললেন যে তুমি নিজে এই পদ্মপুকুর থেকে এই কলসের মধ্যে পানি ভরো, এরপর আমার সামনে নিয়ে এসো। সেটাই করা হলো। এরপর হুজুর কি করলেন, কিছু দোয়া পড়ে ওই 3টা পাতা যখনই এই কলসের মধ্যে দিয়েছেন, মনে হলো কলসের মধ্যেই পানির ঘূর্ণিপাক সৃষ্টি হয়েছে। প্রচণ্ড জোরে ঘূর্ণিপাক হচ্ছে আর কলসটাও থরথর করে কাঁপছে। এই দৃশ্য কিন্তু উপস্থিত সবাই দেখতে পেয়েছিলেন। হুজুর ওই ঘূর্ণিপাকের দিকে তাকিয়ে আছেন, এক মনে কিছু একটা দেখছেন সেখানে। আস্তে আস্তে ঘূর্ণিপাকটা শেষ হয়ে গেল। হুজুর মুচকি হেসে দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। ভুবন বেঁচে আছে, সুস্থ আছে। আগামীকাল ভোরবেলা ফজর আজানের পর এখানে আসবে, ভুবনের মা আর বাবা ভুবনকে পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপর যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে সবার মধ্যে একটা চিন্তা ছিল, ভুবনকে নিয়ে গেল কে, এই কাজটি করলো। হুজুর বেশি কিছু বলেননি, শুধু এতটুকু বলেছিলেন যে ভুবনের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো এই জিনেদের খুব উপকারে লাগবে। বিশেষ করে যারা দুষ্ট জিন, তারা ভুবনকে দিয়ে অনেক ধরনের খারাপ কাজ করাতে সক্ষম হবে। এই জন্যই এই শেওড়া গাছের একটা পিশাচ অনেক দিন ধরে ভুবনের উপর নজর রেখেছিল। সে কোথায় যায়, কি করে, দেখা গেল পাখি ধরার প্রতি তার বেজায় নেশা। এই জন্যই এই মাছরাঙা পাখির সুরত ধরেই একটা ফাঁদ পাতা হয়েছিল। ভুবন তো বুঝতে পারেনি, সেই ফাঁদে পা দিয়েছে। ভোরবেলা এসেছে, সে গর্তে হাত দিয়েছে, যেহেতু নিজের ইচ্ছায় গর্তে হাত দিয়েছে, তখনই ভুবনকে আটকে ফেলেছে। এরপর তাকে নিয়ে গেছে, তবে ফেরত দিয়ে যাবে, এটা উনি বললেন। কোথায় নিয়ে গেছে এটা হুজুর বলেননি। পরদিন ভোরবেলা, সারা রাত কিন্তু অমল গোলদার তার স্ত্রী অর্থাৎ ভুবনের মা কিন্তু ঘুমাতে পারেন নাই, কখন ফজরের আজানের ধ্বনি তাদের কানে আসবে। যখনই ফজরের আজানের ধ্বনি কানে আসে, সাথে সাথে
অমল গোলদার আর তার স্ত্রী পদ্মপুকুরের পারে ওই শেওড়া গাছের কাছে চলে যান। যাওয়ার পর দেখলেন সত্যি ভুবন সেখানে অচেতন অবস্থায় বা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাকে তুলে আনা হলো। বাসায় আনার পর তার জ্ঞান ফেরে। তবে ভুবন তেমন কিছুই বলতে পারেনি। সে ওখানে গিয়েছিল, গর্তে হাত দিয়েছে, অর্থাৎ ওই যে মাছরাঙা পাখির যে গর্তটাকে সে দেখেছিল। এরপর তার আর কিছুই মনে নাই। তারপর সে দেখছে সে বাড়িতে আছে। এর ভিতরে এত কিছু হয়ে গেছে, সে যে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ, এটা সে ভালোভাবে বলতেই পারে না। এটা কিন্তু ওই এলাকার অনেকেই জানেন। আর যে নামগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আসল নাম, ছদ্মনাম নয়। ভুবন গোলদার, অমল গোলদার, তো এই নামগুলো আসল নাম। ধন্যবাদ জানাচ্ছি অমিত সাহা ভাইকে এবং রাইসুল ইসলাম রিপন ভাইকে। আপনাদের দুজনের প্রচেষ্টায় দারুণ একটি ঘটনা আমরা পেয়েছি। আশা করি এই অমিত সাহা ভাই, উনি যেহেতু আপনাদের ওয়ার্ল্ড সম্পর্কে আগে জানতেন না, রিপন ভাইয়ের কাছ থেকে উনি তথ্য পেয়েছেন। আশা করি উনি ওনার বলাই ঘটনাটি শুনবেন, ওনার কাছ থেকেও পরবর্তীতে আমরা ঘটনা পাবো, যেমনটা রিপন ভাইয়ের কাছ থেকে আমরা পাচ্ছি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের ৬৭তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনির রাতের ৬৭তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাগর ইসলাম। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে। উনি মূলত যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে বা এখনও ঘটছে ওনার শ্বশুরবাড়ি এলাকায়। ওনার শ্বশুরবাড়ি আর ওনাদের যেই এরিয়াটা, এটা কিন্তু একই জায়গায়। ঘটনাটা অনেক আগে থেকেই ঘটছে। ওনার শ্বশুরবাড়ির ওখানে একটা আড়া রয়েছে, মানে একটা ঝোপ জঙ্গলের মতো একটা জায়গা। ওই আড়াতে বাঁশঝাড় রয়েছে, আম গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। আর ওখানে একটা বিশেষ ধরনের বট গাছ রয়েছে। মূলত একটি তাল গাছের উপরে নাকি এই বট গাছের জন্ম হয়েছিল। এরপরে ওই বট গাছের চাপে তাল গাছটি বিলীন হয়ে গেছে। ওই বট গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে এটা নাকি কোনো পাতা হয় না। ডালপালা আছে কিছু, খুব বেশি না আবার ডালপালা, তবে এটাই কোনো পাতা হয় না। এই বট গাছকে কেন্দ্র করেও অনেক ঘটনা নাকি রয়েছে। প্রথমে যে ঘটনাটি শেয়ার করব, অর্থাৎ কয়েকটি ছোট ছোট ঘটনা মিলিয়ে তো একটি ঘটনা, এটি কিন্তু ঘটেছিল এই সাগর ইসলাম ভাইয়ের দাদি শাশুড়ির সাথে। অনেক আগেরই ঘটনা, সালটা এক্স্যাক্ট বলা না গেলেও 1970 থেকে 75 সালের মধ্যে ঘটেছিল বলে অনুমান করেন ওনারা। তো ওই সময়ে ওই এলাকাতে তো ইলেকট্রিসিটির কথা চিন্তাই করা যায় না। আর যেদিন ঘটনাটি ঘটে ওই দিনের আগে যে রাতটা পরে আর কি, ওই রাতে অনেক ঝড় তুফান হয়। দিনের বেলাতেও ঝড় তুফান হয়েছে। ঝড় তুফান যেহেতু হয়েছে, গাছের বেশ কিছু শুকনো ডালপালা বা কাঁচা ডালও তো ভেঙে পড়েছে। তো এই যে দাদি শাশুড়ি, উনি কী করেছেন, ওনার 6 মাসের একটা ছেলে বাচ্চাকে সাথে নিয়ে ওই আড়াতে গিয়েছেন খড়ি কুড়ানোর জন্য। তো ওখানে গিয়েছেন, এখন যে অবস্থা, তখন তো আরও বেশ ঘন জঙ্গলের মতোই ছিল। উনি ওখানে গিয়েছেন, খড়ি উনি তুলছেন। হঠাৎ করেই একটি নারী কণ্ঠ ওনাকে বলে ওঠে, কিরে বেটি, কি করস, খড়ি টুকাস? উনি আবার বলছেন যে হ্যাঁ, কি কবার দুঃখের কথা, গরিব ঘরে জন্মাইছি, খড়ি তো টুকানোই লাগবে। তো উনি ওনার মতো করে বলছেন আঞ্চলিক মানে ভাষায় আর কি, আঞ্চলিক শব্দে। এদিকে এই দাদি শাশুড়ি কিন্তু খেয়ালই নাই যে এই জঙ্গলের মধ্যে উনি কার সাথে কথা বলছেন, কে ওনাকে বলছে, এটা কিন্তু কোনো খেয়াল নেই। তার সাথে কিন্তু আরও কথোপকথন হচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে। ওনাকে বলছে একটু সামনে যা, ওই গাছের নিচে দেখ আম পড়ে আছে, ঝড় হয়েছে না, অনেক আম পড়ছে। তখন দাদি শাশুড়ি ওনার বাচ্চাকে সাথে নিয়ে ওখানে গিয়ে আম কুড়াচ্ছেন। দেখলেন যে আসলে অনেক আম পড়ে আছে। উনি বাচ্চাকে একটা জায়গায় নামিয়ে রেখে আম কুড়ানো শুরু করেছেন। আম কুড়াতে কুড়াতে উনি ওনার বাচ্চার কথা ভুলেই গেছেন। এরপর চিন্তা করলেন, যাই বাড়িতে গিয়ে এই আমগুলো রেখে আসি। বাড়িতে যখন এসেছেন তখন ওনার বাচ্চার কথা মনে পড়েছে, আরে
আমার বাচ্চাকে তো রেখে আসছি ওই আড়ার ওখানে। দৌড়ে উনি ওখানে গিয়েছেন, গিয়ে দেখেন এক মর্মান্তিক দৃশ্য। ওনার বাচ্চাটার ঘাড় ভাঙা, ঘাড় মোটকে তাকে মেরে ফেলা হয়েছে। তখন উনি বুঝতে পেরেছেন যে আচ্ছা, আমি এই আড়ার ভেতরে কার সাথে কথা বললাম, কার সাথে বিভিন্ন সুখ দুঃখের আলাপ আলোচনা করলাম। তখন বুঝতে পারেন এটা ছিল ভয়ঙ্কর এক মায়াজাল। এই মায়াজালে ফেলে দিয়ে ওনার সন্তানের কথা ভুলিয়ে দিয়ে আমের নেশায় তাকে বুঁদ করে দিয়েছিল, আর এই সুযোগে তার সন্তানকে মেরে ফেলেছে। এই তো গেল একটি বিষয়। আর সাগর ইসলাম ভাই উনি জানিয়েছেন যে এই যে আড়া, এই আড়ার ভিতরে এখনও নাকি গভীর রাতে অনেক ঝড় তুফান হয়। আশেপাশে দেখা যায় যে কোনো বাতাস নাই, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠান্ডা নীরব, কিন্তু ওখানে ঝড় তুফান হয়। সাগর ইসলাম ভাই নিজেও রাতের বেলা ওই আড়ার ওখানে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখেছেন যে এরকম ঝড় তুফানের মতো হচ্ছে, কিন্তু অন্য জায়গায় এটা নেই। এই এখনও কিন্তু এটা হচ্ছে। এবারে আসি আর একটা ঘটনায়, সেটা হচ্ছে ওনার শ্বশুর এইটা দেখেছেন। শুধু শ্বশুর নয়, ওনার শ্বশুর বাড়ির অনেকেই দেখেছেন আর কি। হয় কি যে ওনার শ্বশুর ওই আড়ার কাছাকাছি একটা পুকুর রয়েছে, ওই পুকুরে গিয়েছেন গোসল করার জন্য। হঠাৎ করেই উনি একটা শব্দ শোনেন, সেটা হচ্ছে ওই আড়ার ওখানে যে বাঁশগুলো রয়েছে, মনে হচ্ছে এই বাঁশগুলো একটার একটার সাথে প্রচণ্ড শব্দে বাড়ি খাচ্ছে। আবার বাঁশ কাটলে দা দিয়ে আঘাত করলে যেরকম ঠক 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 শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। আড়ার ভিতরে বাঁশ কাটে কে, আর বাঁশে বাঁশে এরকম সংঘর্ষই বা কেন হচ্ছে? তখন আশেপাশে কিন্তু কোনো বাতাস নেই। এই শব্দগুলো কিন্তু বাড়ির ভেতরে থাকা এই সাগর ইসলাম ভাইয়ের শাশুড়ি শুনতে পাচ্ছেন, তারপর সাগর ইসলাম ভাইয়ের শালিকা শুনতে পাচ্ছেন। এরপর ওনারা বাইরে বের হয়ে এসেছেন যে কি ব্যাপার, ওখানে কে এইরকম শব্দ করছে। এদিকে কিন্তু সাগর ইসলাম ভাইয়ের শ্বশুর পুকুরের ওখানে রয়েছেন, উনি শব্দ শুনছেন, কিন্তু ওনার মাথার ভিতরে এই বিষয়টা কাজই করছে না যে আসলে এই শব্দটা কে করছে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। ওনারা যখন ওই আড়ার ওখানে এসেছেন তখন সব কিছু ঠান্ডা হয়ে যায়। যখন কাছাকাছি এসেছেন তখনও কিন্তু ওরকম শব্দ হচ্ছিল। এরপরে আর একটা ঘটনা হয়, সেটা হচ্ছে ওনার চাচি, এই যে সাগর ইসলাম ভাইয়ের চাচি, উনি ওখানে এসেছিলেন একটা বাঁশের মাথায় কাঁচি জাতীয় একটা জিনিস শক্ত করে বেঁধে। অনেক সময় উপর থেকে কোনো জিনিস কাটতে হয়, ডাল কাটতে হয়, ওই ডালের ওখানে ওই কাঁচি বাঁধিয়ে টান দিলে ওই ধারে, মানে কাঁচির ধারে ওই ডাল কেটে যায়। বিশেষ করে ছোটো ছোটো ডাল যেগুলো, এগুলো কাটার জন্য এই ধরনের এক ধরনের কোটা ব্যবহার করা হয় আর কি। এই ধরনের ডাল কাটার জন্য উনি এটা ব্যবহার করতেন। তো ওখানে উনি গিয়েছেন। উনি যেখানে গিয়েছেন সেখানে ওই যে আমরা বট গাছের কথা যেটা বললাম আর কি, ওই জায়গাতে গিয়েছেন। ওখানে যাওয়ার পর উনি একটা চিকন ডালের ওখানে কাঁচি ঠেকিয়ে টান দিয়েছেন। যখন টান দিয়েছেন উনি দেখেন যে ওনার যে কাঁচি, এই কাঁচিটা আর ওই কোটার সাথে নেই। কোথায় গেল? কোটার সাথে নেই কেন? উনি দেখতে পেলেন যে ওই কাঁচিটা বিশেষ একটা জায়গায় ঝুলছে, কিন্তু ওই জায়গায় কিন্তু ওই কাঁচিটা থাকার কথা ছিল না। আর কাঁচিটা এটা খুলে যাবারও কিন্তু কোনো কারণ ছিল না। তাহলে কেন এমনটা হলো? তো এরকম অনেক ঘটনা কিন্তু ওখানে রয়েছে, এমনটাই জানিয়েছেন সাগর ইসলাম ভাই। সাগর ইসলাম ভাই জানিয়েছেন এই যে বটগাছ, এই বটগাছকে কেন্দ্র করে যে ঘটনাগুলো রয়েছে এগুলো উনি পর্যায়ক্রমে পাঠাবেন। উনি অডিও ক্লিপ আকারে পাঠিয়েছেন ঘটনাটি, তো আমরা এটা শেয়ার করলাম। ধন্যবাদ জানাচ্ছি সাগর ইসলাম ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি বটগাছকে কেন্দ্র করে এবং ওই আরাকে কেন্দ্র করে আরও যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আপনার কাছ থেকে আমরা পেতে থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, রিপন ভাই, তারপর অমিত সাহা ভাই, যার কাছ থেকে রিপন ভাই ঘটনা শুনেছেন, সাগর ইসলাম ভাই, সবাইকে জানাচ্ছি আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এপিসোড থেকে বিদায় নিব, তবে ঘটনা যারা শুনলেন এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে যাবেন, এই অনুরোধ ব্যক্ত করছি আবারও। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আইন, হাসাদ, সেহের থেকে হেফাজতে রাখুন, মানুষ শয়তান, জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।